ইন্টার্নশিপ চ্যালেঞ্জ অন পিএলসি ওয়েব এইচএমআই মাস্টার ক্লাসের ক্লাস 9 আমরা শুরু করব। ওকে, আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস। পিএলসি প্রোগ্রামিং এ যাওয়ার আগে আমরা বিভিন্ন রকম অ্যাড্রেসিং নিয়ে কথা বলবো, কিভাবে ইনপুট আউটপুট অ্যাড্রেসিং করতে হয়, কিভাবে এর ইন্টারনাল মেমোরি বিটগুলো অ্যাড্রেসিং করতে হয়, লোকাল মেমোরি, ভেরিয়েবল মেমোরি, বিভিন্ন টাইপ এর মেমোরিগুলো আছে। আমরা প্রোগ্রামে যখন এগুলো অ্যাসাইন করে দেব, ওকে, সো এগুলো আপনাকে আজকে একটু ভালোভাবে বুঝতে হবে, একটু মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, সো আমরা আজকে এগুলো ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমরা এখন শুরু করব ডে 9। ওকে, থ্যাংক ইউ। পিএলসির ইনপুট আউটপুট অ্যাড্রেসিং, যদিও আগে আমরা অল্প বিস্তর অ্যাড্রেসিং দেখেছি এজ এ জেনেরিক ফর্মে, আজকে আমরা সিমেন্স S7200 পিএলসি যেহেতু আমাদের শুরু হয়ে গিয়েছে ক্লাসটা, সেই ক্ষেত্রে আমরা S7200 পিএলসির জন্য আমরা অ্যাড্রেসিংগুলো দেখব। ওকে ওকে, থ্যাংক ইউ। এটা সিমেন্স S7200 পিএলসি, যেটা এই ট্রেনার বোর্ডটা আমাদের এখানে যেটা আছে, এখানে উপরে থাকে আউটপুট, নিচে থাকে ইনপুট। ইনপুটের অ্যাড্রেসগুলো হচ্ছে I0.0, I0.1, I0.2, এইভাবে, এগুলো অলরেডি আপনারা দেখেছেন। আর আউটপুট হচ্ছে Q0.0, Q0.1, Q0.2, এইভাবে। ওকে, ইনপুটকে I দ্বারা ডেনোট করা হয় এবং আউটপুটকে Q দ্বারা ডেনোট করা হয়। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 8টা ইনপুট, I0.0 থেকে শুরু করে I0.7 পর্যন্ত, I0.0, I0.1, I0.2। ওকে, এগুলো হচ্ছে প্রথম ইনপুট, দ্বিতীয় ইনপুট। I0.0 কিন্তু প্রথম ইনপুট, 0.0 দিয়ে স্টার্ট হয়। ওকে, আপ টু 7 পর্যন্ত, 8টা বিট, তাই না? 8 বিটের। সো এখানে 8টা ইনপুট আছে, ঠিক আছে? সো ইনপুটগুলোকে এইভাবে 8টা, যে প্রথম যে এই যে দেখেন I0.0 থেকে I0.7 পর্যন্ত 8টা ইনপুট আছে, এইগুলাতে আমরা যখন ইনপুটগুলো কানেক্ট করব, বিভিন্ন বাটন, সেন্সর, এগুলো যখন কানেক্ট করব, তখন আমরা এই অ্যাড্রেসগুলো প্রোগ্রামে অ্যাসাইন করে দেব, যেগুলো আপনারা সামনে দেখবেন। ওকে, সো এই জন্য প্রত্যেকটা ইনপুটের একটা ইউনিক অ্যাড্রেস থাকে। ওকে, প্রত্যেকটা ইনপুটের ইউনিক অ্যাড্রেস থাকে। ওকে, আউটপুটের ক্ষেত্রে আমরা যদি দেখি, এই যে উপরের দিকে প্রথম আউটপুট Q0.0, সেম ইনপুটের মতোই, শুধুমাত্র আউটপুটের ক্ষেত্রে কি হয়, কিউটা কিউ দ্বারা ডেনোট করা হয়। 8টা করে বিটি থাকে একটা স্লটের মধ্যে, একটা চ্যানেলের মধ্যে 8টা করে বিটি থাকে, Q0.0, Q0.1, Q0.2 আপ টু Q0.7 পর্যন্ত। ওকে, প্রথম চ্যানেলে কয়টা থাকে? 8টা আউটপুট আছে, ঠিক আছে? আর এখানে প্রথম চ্যানেলে 8টা ইনপুট আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে, প্রত্যেকটা ইনপুট আউটপুটের জন্য এর অ্যাড্রেসগুলো ভিন্ন ভিন্ন। দেখেন যে একটা অ্যাড্রেসের সাথে আরেকটা অ্যাড্রেসের কোনো মিল নাই। আউটপুটের ক্ষেত্রেও সেম, একটা অ্যাড্রেসের থেকে আরেকটা অ্যাড্রেসের সাথে কোনো মিল নাই। ওকে, সো এগুলা ম্যানুফ্যাকচারাররা করে দেয়, এক একটা মডেল, এক একটা ব্র্যান্ড এক এক রকম ভাবে এগুলা করে, এই অ্যাড্রেসিংটা করে তাদের নিজস্বতা বজায় রাখার জন্য। ওকে, সিমেন্স নরমালি I0.I দিয়ে শুরু করে ইনপুট, কিউ দিয়ে শুরু করে আউটপুট। ওকে, সো এগুলা হচ্ছে অ্যাড্রেস। আপনারা যখন যে পিএলসি গুলা ব্যবহার করবেন আদার্স ব্র্যান্ডের, তার অ্যাড্রেস গুলা ম্যানুয়ালি সবকিছুই এক্সপ্লেন করা থাকে, কিভাবে আউটপুট গুলাকে ইয়া করা হয়, ডেনোট করা হয়, কিভাবে ইনপুট গুলাকে ডেনোট করা হয়। ওকে, বাস্তবে আমরা কোনো ইনপুট এবং আউটপুটকে অন করতে চাই, যখন যখন যেটাকে আমরা অন করতে চাই, তখন আমরা প্রোগ্রামিং করব, তাই না? ধরেন কোনো একটা ইনপুট অন 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 হবে। ইনপুট কিভাবে অন হবে? ইনপুটে যখন আমি ভোল্টেজ পাঠাবো, বাটন প্রেস করে ভোল্টেজ যাইতে পারে, সেন্সরের মাধ্যমে ভোল্টেজ যাইতে পারে। ওকে, সো প্রোগ্রামে আমরা ওই ইনপুটের জন্য আমরা যেটা ব্যবহার করব কন্ট্যাক্ট, ওই ইনপুটের জন্য আমরা অ্যাড্রেসটা অ্যাসাইন করে দেব। আবার আউটপুটের জন্য সেম, ধরেন এই ইনপুটটার জন্য কোনো একটা আউটপুট অন হবে, প্রোগ্রামে আমরা যে আউটপুটটা আমরা অন করব, আমরা অ্যাড্রেসটা অ্যাসাইন করে দিব, যাতে ওই অ্যাড্রেসে ভোল্টেজ চলে যায়। ফলে ওই অ্যাড্রেসে আপনি যাই লাগান, কোনো আউটপুট লাগান, আউটপুট ডিভাইস, রিলে, কন্ট্যাক্টর, ইন্ডিকেটর, যাই লাগান, সেটা তখন অন হবে। ওকে, সো এটা ছিল ইনপুট আউটপুট অ্যাড্রেসিং। আমরা আরো ডিটেইলে জানবো কেন ইনপুট আউটপুট অ্যাড্রেসিং করা হয়, তাই না? আচ্ছা, সিপি আসলে কিভাবে বুঝে যে ইনপুট অন হয়েছে, তাই না? সিপিইউ কিন্তু ভোল্টেজ বুঝে না, সিপিইউ কিন্তু ভোল্টেজ বুঝে না, সে ভোল্টেজ চিনে না। সিপিইউ কি চিনে? 1 0 1 0 এরকম বাইনারি ফরমেশনের ইয়াগুলা চিনে, লজিক লেভেল ভোল্ট, মানে লজিক লেভেলটা বুঝে, আইদার 0 অথবা 1। ওকে, সো তাহলে সিপিইউ কিভাবে বুঝবে যে আসলে কোনো একটা ইনপুট অন হয়েছে? ওকে,
পিএলসি যখন কোনো কিছু অন করতে চায় তখন আসলে এর কারেসপন্ডিং অ্যাড্রেসকে সক্রিয় করে। অ্যাড্রেসকে সক্রিয় করে বলতে কি অ্যাড্রেসকে এনার্জাইজ করে। ওকে, সো অ্যাড্রেসকে হাই করে, আমরা বলতে পারি হাই লো। ওকে, সো অ্যাড্রেসকে এনার্জাইজ করে কোনো কিছু যখন সে অন করতে চায়। ঠিক আছে, এখানে i0.0 প্রথম ইনপুট, একইভাবে i0.1, i0.2, i0.3, i0.4, i0.5, i0.6 আপ টু i0.7 পর্যন্ত টোটাল আটটা ইনপুট আছে, তাই না? সিপিইউ 2 to 6, যেটা আমরা আমাদের একটু আগে যে পিএলসিটা দেখাইলাম, এটার সিপিইউ হচ্ছে 2 to 6। ওকে, সো এই পিএলসি তে কয়টা ইনপুট আছে? i0.0 থেকে i0.7, টোটাল 8টা। 0 চ্যানেলের আন্ডারে, 1 চ্যানেলের আন্ডারে i1.0 থেকে i1.7 পর্যন্ত আরো 8টা, i2.0 থেকে i2.7 পর্যন্ত আরো 8টা, টোটাল 24টা ইনপুট আছে। ওকে, এখন ধরেন আপনি কোনো একটা ইনপুটকে অন করতে চান, কোনো একটা ইনপুটে যে এলইডি আছে না, আমরা ইন্ডিকেটর, এলইডি ইন্ডিকেটরগুলো দেখাইছিলাম না, স্ট্যাটাস ইন্ডিকেটর যেটা। সো যখন যে ইনপুটে আমি ভোল্টেজ পাঠাবো তখন ওই ইন্ডিকেটরটা স্ট্যাটাসের ওই স্ট্যাটাস বিটের কারেসপন্ডিং ইন্ডিকেটরটা অন হবে। ঠিক আছে, 4 নং এলইডি যদি আমি অন করতে চাই, 4 নং এলইডি হচ্ছে কি, চতুর্থ ইনপুটের ইনপুটটা হচ্ছে কি অ্যাড্রেস i0.3। এই i0.3 তে যদি আপনি ম্যানুয়ালি কোনো ভোল্টেজ পাঠান, 24 ভোল্ট পাঠান, যদি সোর্স ওয়্যারিং করা থাকে, তাহলে দেখবেন যে i0.3 এই ইন্ডিকেটরটা অন হয়েছে। ওকে, সো অ্যাড্রেস বুঝে, সিপিইউ আসলে অ্যাড্রেস বুঝে। এখানে যদি আপনি ভোল্টেজ দেন এই অ্যাড্রেসে, তাহলে সে ওটাকে হাই করে দেয়, অন করে দেয়, লজিক 1 করে দেয়। ওকে ওকে, যখন 24 ভোল্ট এই i0.3 তে দেওয়া হয় তখন সিপিইউ বুঝে নেয় যে আসলে i0.3টা অ্যাড্রেসটা সক্রিয় হয়েছে, অর্থাৎ সে ইন্টারনালি সেটাকে লজিক হাই করে দেয়, লজিক 1 করে দেয়। ওকে ওকে, সো ডিজিটাল ইনপুট অ্যাড্রেসিংটা তো বোঝা গেল। এখন আমরা ডিজিটাল আউটপুট অ্যাড্রেসিংটা করব। ওকে, ডিজিটাল আউটপুট সেম ইনপুটের মতোই, তাই না? বাট এখানে পার্থক্য হচ্ছে একটাই, ইনপুটে ফিজিক্যাল এনভায়রনমেন্ট থেকে আপনার ভোল্টেজটা আসে, আর আউটপুটটা অ্যাড্রেসটা সক্রিয় করে কে? সিপিইউ নিজে। ওকে, সো সিপিইউ আসলে কিভাবে বুঝবে যে এই আউটপুটটা অন করতে হবে, তাই না? কোনো একটা আউটপুটকে অন করতে হবে, সিপিইউ আসলে কিভাবে এই সিগন্যালটা পাঠায়, কমান্ডটা পাঠায়? সে তো কিন্তু ভোল্টেজ পাঠাতে পারে না, তাই না? সিমেন্স S7200 পিএলসি আউটপুট কিউ দ্বারা নির্দেশ করা হয়, যেটা অলরেডি আমরা দেখেছি। আউটপুট কিউ, এখানে কিউ 0.0 থেকে স্টার্ট করে কিউ 0.1 আপ টু কিউ 0.7 পর্যন্ত টোটাল 8টা আউটপুট আছে, তাই না? সিপিইউ 2 to 6, যেটা আমরা আমাদের ট্রেনার বোর্ডে আমরা যেটা দেখাবো আপনাদেরকে, কিউ 0.0 থেকে কিউ 0.7 পর্যন্ত টোটাল 8টা, আবার কিউ 1.0 থেকে কিউ 1.7 পর্যন্ত টোটাল আরো 8টা, টোটাল 16টা আউটপুট আছে, 16টা অ্যাড্রেস আছে। এগুলো কিন্তু অ্যাড্রেস, ইউনিক অ্যাড্রেস। এই 16টা অ্যাড্রেস একটা আরেকটার সাথে কোনো মিল নাই, ঠিক আছে? ওকে, সো এই অ্যাড্রেসগুলা আছে। এখন আমি 2 নং এলইডির আউটপুটটাকে অন করতে চাই। 2 নং কোনটা? কিউ 0.1। ওকে, সো এখানে যে স্ট্যাটাস এলইডিটা আছে ওই এলইডিটা আমি অন করতে চাই। কিভাবে অন করব? প্রোগ্রামিং আমি করব। প্রোগ্রামের মাধ্যমে আউটপুটে কমান্ড পাঠানো হয়, ইউজার প্রোগ্রাম অনুসারে আউটপুট অন অফ হয়, ইনপুটের উপর ডিপেন্ড করে। ওকে, ইনপুট কন্ডিশনের উপর ডিপেন্ড করে আউটপুটটা অন অফ হয় প্রোগ্রাম অনুসারে। ওকে, এখন 2 নং এলইডির অ্যাড্রেসে আমি এমনভাবে প্রোগ্রাম করলাম যে কোনো একটা বাটন প্রেস করলে যেন কিউ 0.1, এই যে সেকেন্ড আউটপুটটা, এটা যেন অন হয়। তার মানে সিপিইউ যখন আমি এই বাটনটা প্রেস করব, বাটনটা প্রেস করলে কি হবে? প্রোগ্রাম অনুসারে কিউ 0.1 এ এই আউটপুটটা এনার্জাইজড হবে, তাই না? এই আউটপুটে কিউ 0.1 এ 24 ভোল্ট পাওয়া যাবে। তখন সিপিইউ আসলে একটা কমান্ড পাঠাই দেয়, হাই কমান্ড, 1 কমান্ড বলতে পারেন, বা লজিক 1, লজিক হাই, যেভাবেই বলেন। ওকে, সো একটা হাই কমান্ড সিপিইউ পাঠাই দেয় প্রোগ্রাম অনুসারে এই কিউ 0.1 এ, যে এখন তুমি ইনপুটটা অন হয়েছে বা বাটনটা প্রেস করা হয়েছে, তুমি কিউ 0.1 কে তুমি অন করে দাও। ওকে, সো সে একটা জাস্ট সিগন্যাল পাঠিয়ে দিল, হাই সিগন্যাল পাঠিয়ে দিল কিউ 0.1 এ। ফলে কি হলো? যে আউটপুট মডিউল আছে ওই মডিউল থেকে যে স্টক ভোল্টেজ, যেটা আমরা বলতে পারি 24 ভোল্ট, সেটা ওইখানে এই কিউ 0.1 এ সেটা বাইপাস করে দিবে। ওকে, যখন বলবে যে কিউ 0.1 হাই করো, হাই হবে, হাই করে দাও, লজিক 1 সে সিগন্যালটা পাঠায়, তখন আউটপুট মডিউল কি করে 24 ভোল্ট ওই পিনে দিয়ে দেয়। ওকে, ফলে কি হবে? এখানে যদি আপনি কোনো এলইডি লাগান, ইন্ডিকেটর লাগান, ফলে ওই ইন্ডিকেটরটা অন হয়। ওকে, 24 ভোল্ট পাওয়া যায়। এছাড়াও যে ইয়াটা আছে, আউটপুট ইন্ডিকেটর যেটা আছে পিএলসির গায়ে, যেটা স্ট্যাটাস ইন্ডিকেটর বলি। ওকে, সো ওই কিউ 0.1 এই ছোট্ট এলইডিটা তখন জ্বলবে। ওকে, ডিজিটাল ইনপুট, ডিজিটাল আউটপুট ইজ ক্লিয়ার?
এখন আমরা অ্যানালগ ইনপুট আউটপুট অ্যাড্রেসিং দেখব। ডিজিটাল ইনপুট আউটপুট ইজ ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। ওকে, ওকে, এখন আমরা তাইলে অ্যানালগ ইয়াতে চলে যাই। অ্যানালগ ইনপুট আউটপুট কিভাবে অ্যাড্রেসিং করতে হয়। ওকে, এগুলো আমরা যখন প্রোগ্রামিং করব, ডিজিটাল ইনপুট তো দেখবেনই, অ্যানালগ ইনপুটও দেখবেন যে এগুলো প্রোগ্রামিং করার সময় এগুলা ইউজ করতেছি আমরা, ঠিক আছে? সো এগুলো একটু ভালোভাবে খেয়াল করবেন। অ্যানালগ ইনপুট কিভাবে অ্যাড্রেসিং করতে হয়। অ্যানালগ ইনপুট অ্যাড্রেস হচ্ছে AIW0, অ্যানালগ ইনপুট ওয়ার্ড 0। ওকে, সো এটা হচ্ছে প্রথম অ্যানালগ ইনপুট। 0 হচ্ছে প্রথম অ্যানালগ ইনপুট অ্যাড্রেস। ওকে, অ্যানালগ ইনপুট অ্যাড্রেস AIW0 থেকে শুরু করে আপ টু AIW30 পর্যন্ত আছে এই পিএলসি তে। ওকে, AIW0 থেকে শুরু করে AIW30 পর্যন্ত আছে, তার মানে এখানে 30টা অ্যানালগ ইনপুট আছে। নো, এটা হচ্ছে অ্যাড্রেস। ওকে, সো এই অ্যাড্রেসগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এখানে হচ্ছে প্রথম ইনপুট যেটা অ্যানালগ ইনপুট AIW0, AIW2 হচ্ছে দ্বিতীয় ইনপুট, AIW4 হচ্ছে তৃতীয়, AIW6 হচ্ছে চতুর্থ, AIW8 হচ্ছে পঞ্চম, AIW10 হচ্ছে ষষ্ঠ। ওকে, সো আপনি আমাকে বলতে পারেন যে AIW1 কোথায়, 3 কোথায়, 5 কোথায়, 7 কোথায়, 9 কোথায়, তাই না? এগুলো আসলে কোথায়? এগুলা আছে, এগুলা বরাদ্দ থাকে। আপনি এই যে দেখেন অ্যানালগ, আমি যদি অ্যাড্রেসটাতে তাকাই অ্যাড্রেসটার দিকে, তাইলে দেখবেন যে কি AIW0 অ্যানালগ ইনপুট ওয়ার্ড 0। এটা কিন্তু ওয়ার্ড আকারে ডাটাটা, অ্যানালগ ডাটাটা রিড করে, সে ওয়ার্ড আকারে এই ডাটাটা, ইনপুটের ডাটাটা সে নেয়। ওয়ার্ড মানে কত বিট ছিল মনে আছে? আমরা পড়ছিলাম না? ওয়ার্ড মানে 16 বিট ডাটা, তাই না? ওয়ার্ড মানে কত বিট? 16 বিট ডাটা। ওকে, সো এই 16 বিট ডাটা, ইয়েস 16 বিট ডাটা আমরা 16 বিট ডাটা, তাই না? সো একটা বিটের মধ্যে একটা ইয়ার মধ্যে 8টা বিট থাকে, বাইটের মধ্যে 8টা বিট থাকে একটা চ্যানেলের মধ্যে, তাই না? আমরা একটু আগে দেখলাম 8টা করে বিট ছিল না? সো একটা চ্যানেলের মধ্যে 8টা বিট থাকে, বাট আমার ওয়ার্ডের ক্ষেত্রে দরকার কয়টা বিট? 16টা বিট অ্যানালগ ইনপুট আমাকে রিড করতে হলে। সো সে কি জন্য প্রথম স্লটে সে কি করে, প্রথম চ্যানেলে 8টা বিটের জন্য সে ডাটাটা ইয়াটা রেখে দেয় 8টা বিটের জন্য। সেকেন্ড স্লটে আরো 8টা দরকার, 16টা দরকার, তাই না? সো আমার যেহেতু ওয়ার্ড আকারে আমি ইনপুট অ্যানালগ ইনপুট নিচ্ছি, প্রথম অ্যানালগ ইনপুটের অ্যানালগ ডাটাটা 16 বিট আকারে 1010 16 বিট আকারে সে নিবে ইয়া থেকে, সেন্সর থেকে, ধরেন অ্যানালগ সেন্সর থেকে 16 বিট আকারে ডাটাটা সেভ করলো। সো এই ডাটাটা প্রথম চ্যানেলের 8টা বিটে নিবে, আর বাকি 8টা সেকেন্ড চ্যানেলে অর্থাৎ AIW1 এ সেকেন্ড 8টা বিটে জায়গা দখল করে নিবে। এটা জাস্ট মেমোরি অ্যাসাইন করার জন্য এই সেকেন্ড যেটা AIW1 যেটা, এটা রিজার্ভ থাকে 16 বিটের জন্য। ওকে, প্রত্যেকটা জায়গায় 8টা করে থাকে, AIW0 তে 8টা থাকে বিট, ওকে, AIW1 এ 8টা। সো 16 বিট যেহেতু আমরা 8টা করে এখানে, যেহেতু অ্যানালগ ইনপুট, অ্যানালগ ডাটা সবসময় ওয়ার্ডে নিয়ে নেওয়া হয়, এটা আপনারা খেয়াল করবেন, সবসময় অ্যানালগ ডাটা ওয়ার্ড আকারে এটা রিসিভ করে। ওকে, সো এই জন্য এটা ইয়া থাকে, রিজার্ভ থাকে। ওকে, প্রথম অ্যানালগ ইনপুট হচ্ছে AIW0, দ্বিতীয়টা হচ্ছে AIW1। এই জন্য দেখবেন যে একটা একটা পরে করে আপ টু কত AIW30 পর্যন্ত, এই যে দেখেন AIW30 পর্যন্ত এই অ্যানালগ ইনপুট অ্যাড্রেসগুলো আছে। ওকে, সো আমরা যখন অ্যানালগ গুলা ইউজ করব, অ্যানালগ পিন যেটা পিন আমরা প্রথম পিনটা ইউজ করলে AIW0 দিব, আর একটা পিন যদি ইউজ করি তাহলে AIW2 দিব। ওকে, নট AIW1 হবে। ওকে, সো অ্যানালগ ইনপুট অ্যাড্রেসিং বোঝা গেছে, অ্যানালগ ইনপুট অ্যাড্রেসিংটা। ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। অ্যানালগ আউটপুট অ্যাড্রেসিং। ওকে, এখন আমরা আউটপুট অ্যাড্রেসিং এ আসবো। আউটপুট অ্যাড্রেসিং, অ্যানালগ আউটপুট ওয়ার্ড 0। ওকে, ইনপুটের মতোই, শুধুমাত্র ইনপুটের মতোই সেটা, শুধুমাত্র পার্থক্য হচ্ছে কি আউটপুট, এটা, তাই না? AQ, এ এর জায়গায় AQ। ওকে, AQ অ্যানালগ আউটপুট ওয়ার্ড 0। ওকে, এটা হচ্ছে প্রথম অ্যানালগ আউটপুট। আপনি যদি PID কন্ট্রোল সিস্টেম যদি কন্ট্রোল করতে চান, PID ভালভ যদি কন্ট্রোল করতে চান, তাহলে আপনি অ্যানালগ সিগন্যাল পাঠাবেন, 0 to 10 ভোল্ট, 4 to 20 মিলি অ্যাম্পিয়ার, এরকম সিগন্যাল আপনি PLC এর মাধ্যমে পাঠাবেন। ওকে, অ্যানালগ আউটপুট।
ঠিক আছে। সো অ্যানালগ আউটপুট ওয়ার্ড 0। আচ্ছা, অ্যানালগ আউটপুট অ্যাড্রেস AQW0 থেকে শুরু করে AQW30 পর্যন্ত। AQW30 পর্যন্ত এটার জন্য সেম, যেহেতু ওয়ার্ড আকারে ডাটাগুলা অ্যানালগ ডাটাগুলা যায়, সো ওয়ার্ড আকারে গেলে কি হবে, প্রথমটা এবং দ্বিতীয়টা বরাদ্দ রাখবে। ওকে, 16 বিটের জন্য প্রথমটাতে 8 বিট, দ্বিতীয়টাতে 8 বিট, টোটাল 16 বিট। এই জন্য দ্বিতীয়টা লেখা হয় না এখানে। ওকে ওকে সো অ্যানালগ আউটপুট অ্যাড্রেস বোঝা গেছে, তাই না? অ্যানালগ আউটপুট অ্যাড্রেস, অ্যানালগ ইনপুট অ্যাড্রেস বোথ। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ টপিকে আসি, ইন্টারনাল মেমোরি বিট। ইন্টারনাল মেমোরি বিট, ওকে। ইন্টারনাল মেমোরি বিট আমরা আলোচনা করব। ইন্টারনাল মেমোরি বিট কি? পিএলসির ভেতরে আমরা যে বিটগুলো দেখলাম, আমরা এতক্ষণ যেগুলো দেখলাম সব এক্সটার্নাল ইনপুট আউটপুটের জন্য। এক্সটার্নাল পিএলসির বাইরে যেগুলো ইনপুট আউটপুট মডিউলে, তাই না, মডিউলে ইনপুট মডিউলে এই বিটগুলো থাকে, যেমন I0.0 থেকে I0.7, I1.0 থেকে I1.7, I2.0 থেকে I2.7, আর 24টা বিট ছিল, তাই না? এটা হলো ফিজিক্যাল ইনপুট, সেই জন্য এটাকে এক্সটার্নাল এক্সটার্নাল বিট বলে। আউটপুটের ক্ষেত্রে সেম, ফিজিক্যাল আউটপুট যেগুলো Q0.0 থেকে Q0.7, Q1.0 থেকে Q1.7 পর্যন্ত, টোটাল 16টা আউটপুট আছে, আউটপুট বিট আছে। ওকে, সো এগুলো হচ্ছে এক্সটার্নাল নট ইন্টারনাল। বাট আপনি যখন প্রোগ্রাম করবেন, আপনার প্রোগ্রামিং এর সুবিধার্থে অনেক কিছু দেখা যায় যে অন করতে হয়। আমরা যখন সামনে ডিটেইলে বিভিন্ন প্রোগ্রামিং গুলো করব, তখন এই মেমোরি বিট গুলো ইউজ করবো। ওকে, কখন এটা ইউজ করলে সুবিধা সেটা বুঝতে পারবেন। ওকে, সো ইন্টারনালি ধরেন আপনি একটা বাটন প্রেস করলেন, ধরেন I0.0 প্রেস করলেন প্রোগ্রামে, আমি এই বাটনটা প্রেস করলে দিয়ে দিলাম যে এটার আউটপুটটা কোনটা, Q0.0, নো, এটা আউটপুটটা দিলাম M0.0। ওকে, M0.0 ইন্টারনাল মেমোরি বিট যেটা, এটা যদি দেই তাহলে কি হবে, ইন্টারনালি সে একটা বিটকে অন করবে। ইন্টারনালি এটা পিএলসির ভেতরে থাকবে, মেমোরি অ্যাড্রেসে M0.0 তে এই অ্যাড্রেসটাকে অন করে দিবে। ওকে, সো এই অন যে সিগন্যালটা, এটাকে ব্যবহার করে আপনি অন্য কোনো পারপাসে ইউজ করতে পারবেন, অন্য যে কোনো কাজে লাগাইতে পারবেন। ঠিক আছে, এটা হলো মূল উদ্দেশ্য। আমরা দেখা যায় যে কোনো ক্ষেত্রে একটা কিছু অন করে রাখা দরকার, বাট এটার ফিজিক্যাল অস্তিত্ব নাই, তো সেজন্য আপনাকে একটা ফিজিক্যাল আউটপুট পিন ইউজ করা লাগতেছে না। সো একটা পিন ইউজ করা মানে, একটা প্রোগ্রামে ইউজ করা মানে, এটা আপনি সেকেন্ড টাইম ইউজ করতে পারবেন না, এটা বরাদ্দ হয়ে গেল। ওকে, সো এই জন্য এরকম যদি হয় যে যেটা আপনি অন্য কোনো পারপাস ইউজ করবেন, অন্য কোনো পারপাস ইউজ করবেন, অন্য কোনো কিছু অন করার জন্য দরকার, বাট ফিজিক্যাল আউটপুটটা আমি অন করে রাখতেছি না, আমার একটা একটা বিট অন বিট দরকার, সেক্ষেত্রে আপনারা এই ইন্টারনাল মেমোরি বিটগুলো ইউজ করতে পারেন। এই মেমোরি বিটগুলো কি, M0.0 থেকে স্টার্ট করে M31.7 পর্যন্ত এই মেমোরি বিটগুলো আছে অসংখ্য। তার মানে M0.0 থেকে M0.7 টোটাল 8টা, তাই না? 8টা 31টা পর্যন্ত। ওকে, 8 ইন্টু 31, ওকে, 8 ইন্টু 31 তাহলে কত হয়, অনেক। ওকে, সো তার মানে অনেক হিউজ পরিমাণ ইয়া থাকে, হিউজ পরিমাণ মেমোরি বিট থাকে, আপনি এগুলা ইচ্ছা করলে ইউজ করতে পারেন। ওকে, এগুলা জাস্ট খালি প্রোগ্রামে থাকে। ওকে, 248, হ্যাঁ, এগুলো শুধু প্রোগ্রামে থাকে, এগুলা আউটপুট হিসেবে ব্যবহার হবে না। এগুলো হ্যাঁ আউটপুট হিসেবে ব্যবহার হবে ইন্টারনাল কোনো কিছু অন করার জন্য, বাট এটার কোনো ফিজিক্যাল অস্তিত্ব নাই, ফিজিক্যাল অস্তিত্ব নাই। আউটপুট হিসেবে আপনি ইন্টারনালি সেটাকে অন করে রাখতে পারেন। ওকে, সো টোটাল M0.0 থেকে M31.7 পর্যন্ত টোটাল কয়টা, 248টা বিট এখানে আছে মেমোরি, বাট আমাদের এত ইউজ করব না, তাই না? আচ্ছা, আমরা ইচ্ছা মতো আমাদের দরকার অনুসারে ব্যবহার করতে পারি, এগুলো আমরা বলবো পরে। ওকে, মেমোরি বিটকে এম দ্বারা প্রকাশ করা হয়, এম দ্বারা। এর আগে আমরা দেখছিলাম কি, আউটপুট কি কিউ দ্বারা প্রকাশ করছিলাম, তাই না? বাট এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করব। এখন আমরা লোকাল মেমোরি বিটে আসি। লোকাল মেমোরি বিট, LB0 থেকে LB63। ওকে, LB0 থেকে LB63। ওকে,
এই বিট আমরা দেখাবো কিভাবে কখন ব্যবহার করব, ইন্টারনালি কোনো প্রয়োজনের খাতিরে ব্যবহার করব, ঠিক আছে? ওকে, আচ্ছা, লোকাল মেমোরি বিট। লোকাল মেমোরি বিট কি? এলবি লোকাল মেমোরি বিট হচ্ছে এলবি 0 থেকে এলবি 63 পর্যন্ত, টোটাল কয়টা তাহলে? 64টা, তাই না? টোটাল 64টা লোকাল মেমোরি বিট আছে। এই লোকাল মেমোরি বিট কি কাজে ব্যবহার করা হয়? ইনফরমেশন স্টোর করার কাজে ব্যবহার করা হয়, ইনফরমেশনে অর্থাৎ ডাটা স্টোর করার জন্য ব্যবহার করা হয় এই লোকাল মেমোরি বিট। আমরা বিভিন্ন রকম ডাটা, ধরেন টাইমার ডাটা, কাউন্টার ডাটা, এখন টাইমার কত আছে, ধরেন টাইমিং ডাটা, কাউন্টিং কত হয়েছে, 10 ধরেন 10 হইলো, এই 10 ডাটাটা আমরা কোনো একটা বিটে সেভ করে রাখতে পারি মেমোরি আকারে। ওকে, সো আমরা লোকাল মেমোরিতে রাখতে পারি, মানে লোকাল মেমোরিতে এটা রাখতে পারি। লোকাল মেমোরি একটা অসুবিধা আছে, যেমন টাইমিং ভ্যালু, কাউন্টিং ভ্যালু, এই ইনফরমেশনগুলো আমরা লোকাল মেমোরিতে স্টোর করে রাখতে পারি এবং প্রয়োজন অনুসারে, ধরেন আমরা টাইমার ভ্যালু এখন কত 10 বা কাউন্টিং ভ্যালু ধরেন 10, আমরা আমাদের অন্য কোনো পারপাসে এই 10 ভ্যালুটা ইউজ করতে পারি। কিভাবে ইউজ করব? ধরেন 10টা কাউন্ট হয়েছে, আমরা কোনো একটা কিছুকে অন্য কিছুকে অন করতে পারি, যে না 10টা কাউন্ট হইলে আমরা কি করব, এই লোকাল মেমোরি বিটটাকে আমরা অ্যাসাইন করে দিব। এই লোকাল মেমোরি বিট এখন 10 আছে, এখন 10 ভ্যালু হইলে কি হবে, সে কোনো একটা আউটপুটকে অন করবে, মোটরকে অন করবে, ফ্যানকে, যে কোনো কিছু, ইট কুড বি এনিথিং। ওকে, সো এটা হচ্ছে লোকাল মেমোরি বিট। এইভাবে কোনো ডাটা আপনি একটা মেমোরি বিটে সেভ করবেন এবং ওই ডাটাটা অন্য পারপাসে আপনি ব্যবহার করবেন, ঠিক আছে? লোকাল মেমোরি ভোলাটাইল, অর্থাৎ পাওয়ার যাওয়ার সাথে সাথে মেমোরির ডাটা ডিলিট হয়ে যায়, ঠিক আছে? এটা ভোলাটাইল মেমোরি, এটা একটা অসুবিধা যেটা আমরা বলতে পারি। সো এটার ডাটাটা কি, ধরেন কোনো কারণে পাওয়ার ইন্টারাপ্ট হইলো, পাওয়ার কাট হইলো, পাওয়ার কাট হয়ে আবার যখন নতুন করে পাওয়ার আসবে, তখন কিন্তু এই বিটে আমি যে সেভ করছিলাম কাউন্টিং ভ্যালু 10, সেটা আর পাওয়া যাবে না। ওকে, এটা হচ্ছে লোকাল মেমোরি বিট। ইয়েস, অ্যানালগ ইনপুট দিয়ে তো অবশ্যই আমাদের প্রোগ্রাম আছে, আমাদের প্রজেক্ট আছে অ্যানালগ ইনপুট প্রোগ্রামিং। ওকে, ভেরিয়েবল মেমোরি। ভেরিয়েবল মেমোরি কি? ভেরিয়েবল মেমোরি হচ্ছে মেমোরি, লোকাল মেমোরি যেরকম ডাটা সেভ করে ইনফরমেশন স্টোর করার জন্য, ভেরিয়েবল মেমোরি তো ডাটা সেভ করার জন্য। ওকে, ভেরিয়েবল মেমোরি কত থেকে শুরু হয়? ভিবি 0 থেকে ভিবি 5119, তার মানে দেখেন কতগুলো বিট আছে, মেমোরি বিট আছে ভেরিয়েবল মেমোরি বিট। ভিবি 0 থেকে 5120টা, তাই না? 5119, তার মানে টোটাল 0 যদি 0 কাউন্ট করি সহ 5120টা ভেরিয়েবল মেমোরি আছে। এটাও আমরা ইনফরমেশন স্টোর করার কাজে লোকাল মেমোরিতে যেরকম ইউজ করছিলাম, ভেরিয়েবল মেমোরিতে আমরা সেম ডাটা আমরা মেমোরি আমরা ইউজ করতে পারি কোনো কিছু সেভ করার জন্য। ওকে, টাইমিং ভ্যালু, কাউন্টিং ভ্যালু, এই ইনফরমেশনগুলো আমরা সেম লোকাল মেমোরিতে যেভাবে সেভ করছিলাম, এই ভেরিয়েবল মেমোরিতে এই বিটগুলো অ্যাসাইন করে দিল, এই মেমোরি এই বিটগুলোতেও সেভ হবে। কিন্তু যদি দুইটার একই রকম কাজ হয় তাহলে দরকার কি, তাই না? এটা হচ্ছে নন ভোলাটাইল, অর্থাৎ পাওয়ার যাওয়ার পরও এর ডাটা ডিলিট হয় না, আবার যখন পাওয়ার আসে তখন কি করে, এই ডাটাটা আবার আমরা ইউজ করতে পারি, এক্সট্রাক্ট করতে পারি অন্য কোনো পারপাসে। ওকে, সো এটা আমরা আমাদের কোর্সে আমরা এই ভেরিয়েবল মেমোরি বিটগুলো ব্যবহার করব, কারণ এই ডাটা যেহেতু, কারণ অনেকগুলো মেমোরি বিট আছে, আমি ইচ্ছা মতো ব্যবহার করতে পারি। সো এটা ডাটা যেহেতু লস হয় না, আমরা এর ডাটাটা এই ভেরিয়েবল বিটগুলো ব্যবহার করব। ওকে, সো ভেরিয়েবল বিট, লোকাল বিট, মেমোরি বিট, এগুলো কি ক্লিয়ার? লোকাল মেমোরি বিট আর ভেরিয়েবল মেমোরি বিট। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা স্পেশাল মেমোরি বিটে আসি। স্পেশাল মেমোরি বিট, স্পেশাল মেমোরি বিট কি? স্পেশাল মেমোরি বিট হচ্ছে কিছু স্পেশাল বিট ম্যানুফ্যাকচারাররা, যেমন সিমেন্স, কিছু স্পেশাল বিট আপনাকে দিয়ে দিয়েছে ইন্টারনালি। এই স্পেশাল বিটের কিছু ফাংশনালিটি আছে, স্পেশাল ফাংশনালিটি আছে। দেখা যায় যে কোনো একটা কাজ এরকম দরকার, এটা এই কাজটা আপনি স্পেশাল মেমোরি বিটে ওরা করে দিয়েছে অলরেডি। আপনি এটাকে লাইব্রেরি বলতে পারেন, আপনি যদি প্রোগ্রামিং আগে করেন অন্য কিছুতে, অন্য কোনো ইয়েতে, লাইব্রেরি যেগুলো আমরা বলি। ওকে, সো ওই লাইব্রেরি গুলার মতো এটা ফাংশন করে বিভিন্ন কাজের, স্পেশাল কোনো পারপাসের কোনো কাজের জন্য ওরা আগে থেকেই কোনো একটা মেমোরি বিটে এই কাজটা অ্যাসাইন করে রাখে। সে আপনি এই মেমোরিটা বিটটা ইউজ করলে আপনি এরকম কাজ পাবেন। ওকে, সো এইগুলা কি কি এখন আমরা দেখব। স্পেশাল মেমোরি বিট, এটা এসএম দ্বারা ডেনোট করা হয়। এসএম 0.0, এটি সবসময় অন থাকবে। ওকে, এটি সবসময় অন থাকবে মানে কি, ধরেন আমি এটাকে যদি আউটপুট মানে ইনপুট হিসেবে ব্যবহার করি এসএম,
একটা বিট ধরেন এনো কন্ট্যাক্টে আমি SM 0.0 দিলাম, সো পাওয়ার দেওয়ার সাথে সাথে পিএলসিতে এই বিটটা ক্লোজ হয়ে যাবে, ফলে এই বিটটা ক্লোজ হলে এখান দিয়ে পাওয়ার ফ্লো হবে। ওকে, সো এটা পাওয়ার দেওয়ার সাথে সাথে এটা সবসময় অন থাকবে, আজীবনের জন্য অন থাকবে যতক্ষণ পর্যন্ত পিএলসিতে পাওয়ার থাকবে। ওকে, সো SM01 কি, এটা শুধুমাত্র এক সাইকেলের জন্য অন হবে, অনলি ওয়ান সাইকেল। আমরা ইয়াগুলো পড়ি না, স্ক্যান সাইকেল আমরা দেখছিলাম না, স্ক্যান সাইকেল, একটা স্ক্যান সাইকেল দিলে সে কি করে, একবার স্ক্যান করলে সে মানে পুরো একটা স্ক্যানের জন্য সে অন হয়, একবার স্ক্যান করার সময় সে অন থাকবে, পরবর্তী স্ক্যান যখন আবার করবে তখন এই বিটটাকে অফ পাওয়া যাবে। ওকে, এটা হচ্ছে এখন এটা এগুলা বিভিন্ন কাজে প্রোগ্রামিং এর আপনি ছোট ছোট যত এক্সপার্ট প্রোগ্রামার হবেন তখন এগুলা আপনি ছোট ছোট কাজগুলা ব্যবহার করবেন। ওকে, ছোট ছোট এই বিটগুলা ব্যবহার করবেন, এটা ইউজ হয় রেয়ার বাট আপনার জেনে রাখা খুব দরকার। ওকে, SM0.2 এটা হচ্ছে রিটেনটিভ ডাটা যদি লস হয় তাহলে এক সাইকেলের জন্য অন হয়। রিটেনটিভ ডাটা আমরা যে ডাটা একটু আগে মেমোরিতে সেভ করলাম তাই না, এটা কি ছিল, রিটেনটিভ ছিল, নন রিটেনটিভ ছিল। ওকে, সো রিটেনটিভ ডাটা যেটা লোকাল মেমোরিতে আমরা সেভ করছিলাম, ডাটা যদি লস হয়, ধরেন পাওয়ার চলে গেলে তো এটা ডাটা লস হয়ে যাবে তাই না, ডাটা হারাই যাবে লোকাল মেমোরি বিটে আমরা যেটা সেভ করছিলাম, ওকে, এলবিতে। সো ওই ডাটাটা যদি লস হয়, পাওয়ার চলে গেছে, দেখলো যে পাওয়ার আসার পরে দেখলো যে ওই বিটার ডাটাটা নাই, তখন সেটা এক সাইকেলের জন্য অন হয়। তার মানে এটা যদি অন হয় এক সেকেন্ডের জন্য, বুঝতে হবে যে না ওই লোকাল মেমোরি বিটে এখন আর কোনো ডাটা নাই, ওকে, ডিলিট হয়ে গিয়েছে। ওকে, SM0.3, SM0.3 কি এক সাইকেলের জন্য অন হয় যখন রান মোড থেকে পাওয়ার আপ কন্ডিশনে যায়, এক সাইকেলের জন্য অন হয় যখন রান মোড থেকে সে পাওয়ার আপ কন্ডিশনে যায়। পিএলসি ধরেন রান মোডে আছে, সে যদি পাওয়ার আপ কন্ডিশনে যায় তখন হচ্ছে বুঝতে পারছেন, রান মোড থেকে পাওয়ার আপ কন্ডিশন, রান মোড থেকে পাওয়ার আপ কন্ডিশন এক সাইকেলের জন্য অন হয় যখন পিএলসিতে পাওয়ার দেওয়া হয় তখন, বুঝছেন? আচ্ছা, SM0.4 এটি একটি ক্লক পালস, ক্লক পালস এটি 30 সেকেন্ড অন এবং 30 সেকেন্ড অফ। ওকে, এই বিটটা যদি আমরা অ্যাসাইন করে দিই তখন কি করে, এটা এই বিটটা 30 সেকেন্ড অন থাকবে, 30 সেকেন্ড অফ থাকবে। কোনো কিছু যদি আপনি এরকম অন অফ কোনো কিছু ক্লক মানে ব্লিঙ্কিং ও না বলা যায় না, ব্লিঙ্কিং হলো আরো অল্প, বাট এই 30 সেকেন্ড অন 30 সেকেন্ড অফ এরকম যদি কোনো কিছু অন অফ করতে চান তাহলে এরকম বিট ইউজ করতে পারেন ডিরেক্টলি, সেজন্য আপনাকে আলাদা 30 সেকেন্ডের জন্য টাইমার ইউজ করতে হবে না। ওকে, SM0.5 এটা আরেকটা স্পেশাল মেমোরি বিট, এটা হচ্ছে 0.5 সেকেন্ড অন 0.5 সেকেন্ড অফ, এটাকে আমরা ব্লিঙ্কিং বলতে পারি। ব্লিঙ্কিং করার কাজে এটি ব্যবহার করা যেতে পারে। আপনি যদি এই SM0.5 এটার সাথে যদি একটা আউটপুট Q0.0 যদি ইউজ করেন তাহলে কি হবে, দেখবেন যে এটা আউটপুটটা ব্লিঙ্কিং করতেছে 0.5 সেকেন্ড অন 0.5 সেকেন্ড অফ, এভাবে কন্টিনিউয়াসলি ব্লিঙ্কিং করতেছে। SM0.6 কি, প্রথম সাইকেলে অন, দ্বিতীয় সাইকেলে অফ, তৃতীয় সাইকেলে অন, এভাবে চলতে থাকে। ওকে, মানে এই বিটটা যখন একবার স্ক্যান সাইকেলে প্রথম সাইকেল একটা সাইকেল সম্পন্ন করবে তখন এই বিটটা অন থাকে, আবার সেকেন্ড সাইকেল যখন আরেকবার সেকেন্ড সাইকেল দিবে তখন এই বিটটা অফ থাকবে, আবার থার্ড সাইকেলে অন থাকবে, এইভাবে মানে এক সাইকেল অল্টার করে এটা অন অফ হয়। ওকে, এই বিটগুলা। SM0.7 এটি কি, এটি মোড সুইচের কারেন্ট পজিশন নির্দেশ করে, যে আমরা মোড সুইচ দেখছিলাম না, রান মোড ছিল, স্টপ মোড ছিল, টার্ম মোড একটা ছিল। ওকে, সো এগুলো তো মনে আছে না, টার্ম মোডটা মনে আছে? টার্ম মোড ছিল হচ্ছে এখন আমরা সফটওয়্যার থেকে আমরা কম্পিউটারের মাধ্যমে ল্যাপটপের মাধ্যমে আমরা পিএলসি কে রান মোডে রাখবো নাকি স্টপ মোডে রাখবো সেটা আমরা করতে পারি। ওকে, ইয়েস, থ্যাংক ইউ, আমরা অন অফটা কন্ট্রোল করতে পারি। সো এটা কি, এই SM0.7 এটা সুইচের কারেন্ট পজিশন নির্দেশ করে। ওকে, সো এখন এটা অন মানে কি, এই SM0.7 এই বিটটা অন মানে, তার মানে আপনি যখন এই SM বিটটা দেখাবেন এটা যদি অন দেখায় তার মানে বুঝবেন যে পিএলসি রান মোডে আছে, আর এটা যদি অফ দেখায় তার মানে বুঝবেন যে পিএলসি টার্ম মোডে আছে। বুঝছেন, আমরা নবটা যদি টার্ম মোডে রাখেন তাহলে দেখবেন যে আপনি ধরেন SM0.0 একটা এনো কন্ট্যাক্ট নিলেন, এনো কন্ট্যাক্টের অ্যাড্রেসটা আপনি SM0.7 দিলেন, 0.7 দিলে কি হবে, আর আউটপুটে ধরেন একটা Q0.0 একটা এলইডি লাগাইলেন আউটপুটে। সো যখন এটা ধরেন রান মোডে থাকে তখন দেখবেন যে এটা রান মোডে, পিএলসি যখন রান মোডে থাকবে তখন SM0 বিটটা এটা ক্লোজ হবে, ফলে দিকে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে Q0.0 তে লাগানো আউটপুটটা অন করে দিবে, এলইডিটা অন থাকবে। আর যদি এটা টার্ম মোডে থাকে, আপনি যদি বাটনটা টার্ম মোডে নেন তাহলে দেখবেন যে এই এলইডিটা অফ হয়ে গিয়েছে। ওকে, সো এইসব পারপাসে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। ওকে, সো কোনটা কোন কন্ডিশনে আছে পিএলসি আপনি এই বিটগুলো দেখে বুঝতে পারবেন।
ওকে, আরো অনেক স্পেশাল মেমোরি বিট আছে। আমরা তো SM0 সিরিজটা দেখলাম, SM1.0 কোন SM1.0 কি কোনো নির্দিষ্ট অপারেশনের রেজাল্ট যদি 0 হয় তাহলে এই বিটটা অন হবে। ওকে, কোনো নির্দিষ্ট অপারেশনের রেজাল্ট যদি 0 হয় তাহলে এই বিটটা অন হয়। এখন আমরা 0 কিভাবে হয়, ধরেন আমরা কোনো এরিথমেটিক অপারেশন করব, যোগ বিয়োগ গুণ ভাগ। ওকে, সো এগুলার রেজাল্টটা যদি 0 আসে তখন এই বিটটা অন হবে। ওকে, আর SM1.2 এটি কি কোনো নির্দিষ্ট ম্যাথ অপারেশনে যদি নেগেটিভ রেজাল্ট আসে তাহলে এটি অন হবে। ওকে, ম্যাথ অপারেশনে যদি নেগেটিভ রেজাল্ট, আমরা ম্যাথ অপারেশন করব, আমাদের কোর্সে অ্যারিথমেটিক অপারেশন আছে, ম্যাথ অপারেশন। যে ওই ম্যাথ অপারেশনে যদি দেখা গেল যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে এমন ভাবে করলাম যেটা নেগেটিভ রেজাল্ট চলে আসে, সর্বশেষ ধরেন 100 থেকে যদি আমি আরো মাইনাস করি 200, তাহলে কত হবে, -100 হবে, তাই না? সো নেগেটিভ রেজাল্ট চলে আসলো, সো ওই নেগেটিভ রেজাল্ট যদি আসে তাহলে এই বিটটা অন হবে। ওকে, আচ্ছা, SM4.7 এটা হচ্ছে কোনো কিছু ফোর্স করার জন্য ব্যবহার করা হয়। আপনি যদি কোনো ইনপুটকে ফোর্স করতে চান, কোনো আউটপুটকে ফোর্স করতে চান, তখন এই বিটটা অন হয়, SM4.7। ওকে, ফোর্স আসলে কি জন্য? এটা এটা তো এটা আপনি প্রোগ্রামে যখন করবেন তখন আপনি অনলাইনে গেলে দেখতে পারবেন যে এই কন্ডিশনে এগুলো ধরেন এই কন্ডিশনে আপনি কোনো একটা আউটপুট অন করছেন, দেখবেন যে এই বিটটা অন অন হয়ে গিয়েছে। আমি তো বললামই যে SM4.7 এর সাথে যদি আপনি আহ, উম, ধরেন আপনি কোনো কিছু একটা ফোর্স করতে চান, ওকে, আপনি কোনো আউটপুটকে ফোর্স করতে চান, ঠিক আছে, আউটপুট ধরেন Q0.0, এই আউটপুটটাকে ফোর্স করতে চান। ফোর্স করা মানে কি, এটা আপনি বাইপাস করে অন করতে চান, এটা কোনো কোনো প্রোগ্রাম অনুসারে অন হবে না, এটা ডিরেক্টলি যাতে সবসময় অন থাকে, সো এটা ফোর্স করা বলে। সো আপনি যখন SM4.7 এটা দিয়ে যখন এই আউটপুটটা কানেক্ট করে দিবেন তখন দেখবেন যে এটা ফোর্স হয়ে আছে, এটা কন্টিনিউয়াসলি এই বিটটা ইনপুটে ধরেন একটা ওপেন কন্টাক্ট নিলেন, কন্ডিশনে নেওয়ার পর এই বিটে ইউজ করলেন 4.7, এটা কি করলো, আপনি যদি ফোর্স করেন মানে ওই আউটপুটটাকে ফোর্স করতে চান তখন দেখবেন যে এই আউটপুটটা অন হয়ে গিয়েছে। ওকে, Q0.0 এই আউটপুটটাকে যদি আপনি কন্টিনিউয়াসলি অন রাখতে চান তখন এই আউটপুটটা অন হয়ে যাবে, কারণ এটা ফোর্স করে দেয় এই আউটপুটটাকে, এর কাজই হচ্ছে ফোর্স করে দেওয়া। ওকে, আমরা ব্যবহার করলে বুঝবেন এগুলা সামনে। আচ্ছা, SM5.0 ইনপুট আউটপুটে যখন কোনো এরর আসে তখন এটি অন হয়। ইনপুট আউটপুট থেকে ধরেন শর্ট সার্কিট এরর বা কোনো এরর টেরর আসে তখন এই বিটটা অন হয়। আপনি এই বিটটা দিয়ে কোনো একটা ইন্ডিকেটর জ্বালাই দিলেন, ওকে, সো এটা কখনোই মানে এই ইন্ডিকেটরটা জ্বলবে না, যখনই কোনো ইনপুট আউটপুটে এরর আসবে তখন কি হবে, এই বিটটা ক্লোজ হবে। ক্লোজ হলে কি হবে, এখান দিয়ে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে ওই ইন্ডিকেটরটাকে অন করবে। ওকে, এটা হচ্ছে SM5.0। আচ্ছা, SM5.7 এটা প্রফিবাস ডিপি কমিউনিকেশনে যদি ফল্ট আসে, কমিউনিকেশন যদি আপনি করেন প্রফিবাস EM227 এই মডিউলটা যদি করেন, সো কি হবে, যদি কমিউনিকেশনে ফল্ট আসে, দেখা যায় যে কমিউনিকেশনে বাজে কোনো ফল্ট আসতেছে, ঠিকমতো ডাটা ট্রান্সফার হচ্ছে না, সো সেই ক্ষেত্রে যদি ট্রান্সমিটার ডাটা ট্রান্সমিট করতে না পারে, রিসিভার ডাটা যদি রিসিভ করতে না পারে, মাঝখানে যদি ব্রেক হয় ডাটা আদান প্রদান, সেই ক্ষেত্রে এই বিটটা অন হবে। তার মানে এখন ডাটা আদান প্রদান হচ্ছে না, এই বিটটা ইউজ করে আপনি কোনো একটা ইন্ডিকেটর চালাতে পারেন, দেখতে পারেন যে এটা অন হওয়া মানে কোনো কমিউনিকেশনে ফল্ট হয়েছে। ওকে, সো এগুলা আপনি কোনো একটা সিস্টেমকে আরো অপটিমাইজ করার জন্য এই বিটগুলা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এটা তো আপনার প্রসেস সিস্টেমে দরকার নাই, তাই না? কোনো কিছু অন অফ করতেছে না, এটা জাস্ট বোঝার জন্য আপনি ইউজ করতে পারেন যে না, কোনো কমিউনিকেশন ফল্ট আসলে যেন একটা ইন্ডিকেটর দেয়। ওকে, সো এই জন্য আপনি SM5.7 এই বিটটা আপনি ইউজ করতে পারেন। এখন আসা যাক SM-B2, এটা ফ্রি পোর্ট কমিউনিকেশনে যতগুলো ক্যারেক্টার রিসিভ হয় তা এই বিটে থাকে। ফ্রি পোর্ট কমিউনিকেশন কি, যখন পিএলসির সাথে ল্যাপটপের কমিউনিকেশন করা হয়, আমরা কমিউনিকেশনটা করব ডাটা কেবলের মাধ্যমে। ওকে, ডাটা কেবলের মাধ্যমে আমরা পিপিআই কেবল বলে, পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেস। ওকে, এই কেবলের মাধ্যমে যখন আমরা ল্যাপটপের সাথে পিএলসিটাকে কানেক্ট করব তখন আমরা প্রোগ্রামটা লিখে এটা সফটওয়্যারের মাধ্যমে আমরা করব, ডাউনলোড দিব, তাই না? ডাউনলোড কিভাবে হবে, একটা সিরিয়াল পোর্টের মাধ্যমে হয়, তাই না? ল্যাপটপের মধ্যে সিরিয়াল পোর্ট আছে। ওই সিরিয়াল পোর্ট, কম পোর্ট বলে যেটাকে, COM1, COM2, COM3, COM4 এগুলোর সাথে হয়তো আপনারা পরিচিত। সো এই কম পোর্ট, কোনো একটা পোর্ট সিলেক্ট হয় পিএলসির সাথে, ইউএসবি পোর্টের সাথে, ওই কম পোর্ট দিয়ে সিরিয়ালি ডাটা 1 বাই 1 এই ডাটা
ডাটা সে পাঠায়, কি ডাটাগুলা কি আকারে পাঠায়, 1010 এরকম ক্যারেক্টার আকারে সে ডাটাগুলা পাঠায়, তাই না? পিএলসিতে পাঠায়। আমি যে প্রোগ্রামটা আর কি প্রোগ্রাম ডাটাটা বলতেছি, এটা মেশিন ল্যাঙ্গুয়েজে সে রূপান্তর করে পিএলসিতে পাঠায়, ঠিক আছে? সো কতগুলা ডাটা আসলে রিসিভ হয় এই ফ্রি পোর্ট কমিউনিকেশনে, তা এই বিটে থাকে। ওকে, কতগুলা ডাটা সে রিসিভ করে। ওকে ওকে, SM-W22 ডাটা স্ক্যান, লাস্ট স্ক্যান সাইকেলে কি পরিমাণ সময় লেগেছে তা এই বিটে থাকে। ধরেন আপনার যদি প্রোগ্রাম অনেক বড় হয়ে যায়, তাহলে কি হবে, প্রোগ্রামটা রিড করতে একটু সময় লাগবে না? এর তো একটা ইনস্ট্রাকশন রিড করার একটা ছিল, টাইম ছিল, প্রত্যেকটা ইনস্ট্রাকশন পড়তে তার সময় লাগে কত, মনে আছে কি, কত 30.37 মাইক্রোসেকেন্ড এরকম কিছু, তাই না? আমরা দেখছিলাম যেটা 7200 পিএলসির ক্ষেত্রে মাইক্রোইন সফটওয়্যারে। তাহলে কি হবে, ধরেন এরকম ইনস্ট্রাকশন যদি অনেক অসংখ্য হয়ে যায়, তাহলে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য 0.37 মাইক্রোসেকেন্ড যদি লাগে, এরকম ইনস্ট্রাকশন বাড়ার সাথে সাথে এই সময়টা একটু বাড়বে না? যদিও এগুলো অল্প, এগুলো আপনি ধরতে পারবেন না, বাট মানে এটা আসলে কত কত ধরেন লাস্ট স্ক্যান সাইকেলে সে, আপনি যদি এই বিটটা আপনি উল্লেখ করেন, সর্বশেষ স্ক্যান সাইকেলে কত সময় লেগেছে, সেটা এই বিটটাতে মানে এই পুরো ইনস্ট্রাকশনটা প্রথম একটা স্ক্যান সাইকেল হইতে কতটুকু সময় নিয়েছে, সেটা এই বিটে আসলে থাকে। ওকে, সেভ থাকে। আচ্ছা, SM-W24 রান মোডে যাওয়া পর্যন্ত কি পরিমাণ সময় নেয় তা এই বিটে রেকর্ড থাকে। রান মোডে যাওয়া পর্যন্ত কি পরিমাণ সময় নেয়, আপনি যখন একটা পিএলসি তে পাওয়ার আপ করবেন, দেখবেন যে সাথে সাথে রান মোডে যাচ্ছে না, একটু সময় নিচ্ছে, তাই না? সময় নিয়ে সব সে ইনপুট আউটপুট মডিউল ভেতরের যে সার্কিটরি আছে ওগুলোতে পাওয়ার সে পাঠায়, তাই না? তো ওই পাওয়ার পাঠানো পর্যন্ত বিভিন্ন কিছু সবকিছু পাওয়ার অফ কন্ডিশনে যাইতে তার মোটামুটি একটু সময় নেয়, যেটুকু সময় নেয় রান মোডে যাওয়া পর্যন্ত, ওই টাইমটা এই বিটে রেকর্ড থাকে। ওকে, সো কতটুকু সময় লাগলো, সো এগুলা আসলে খুবই সফিস্টিকেটেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে এগুলা দরকার হয়। ওকে, খুবই হাই স্পিড অ্যাপ্লিকেশনে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। ওকে, সো এগুলোই ছিল স্পেশাল মেমোরি বিট। সো স্পেশাল মেমোরি বিট এগুলা ইন্টারনাল বিভিন্ন কাজগুলা, তার মানে কিছু স্পেশাল কাজগুলা আমরা এই বিটের মাধ্যমে পেতে পারি। ওকে, সো স্পেশাল মেমোরি বিট বোঝা গেছে যে এরকম এরকম স্পেশাল মেমোরি বিট হয়তো আমরা সবকিছু ইউজ করব না, বাট আপনার জানার জন্য এগুলো আমরা এতগুলা দেখাইলাম, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, টাইমার অ্যাড্রেসিং আচ্ছা, টাইমার এখন আমরা অ্যাড্রেসিং করব, আমরা টাইমার ইউজ করবো, তাই না? আমরা কোনো কিছু ডিলে করব, আমরা আমরা ফিজিক্যাল ডিভাইস দেখেছিলাম না প্রিভিয়াস কয়েকটা ক্লাসে, টাইমার কাউন্টার এগুলো আমরা ফিজিক্যাল ছোট ছোট ডিভাইস গুলো দেখেছিলাম, সেম কাজটা আমরা পিএলসি তে প্রোগ্রামিং করে করব। পিএলসি তে দুই রকম টাইমার আছে, অন অফ টাইমার, রিটেনটিভ টাইমার। ওকে, সো এগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। টাইমারের অ্যাড্রেস কি হবে, কি 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 টাইপ টাইমার আছে, কতগুলা টাইমার আছে, এগুলো আমরা জানবো এখন। SM-200 PLC তে তিন ধরনের টাইম ডিলে তৈরি করা যায়, একটা 1 মিলি সেকেন্ড। আপনি যদি 1 মিলি সেকেন্ডের ডিলে, মানে এটা খুবই কম, তাই না? তো আপনার যদি 1 মিলি সেকেন্ডের ডিলে দরকার হয়, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি এই ইয়াটা ইউজ করতে পারেন। ওকে, 1 মিলি সেকেন্ডের ডিলের জন্য আপনি এই যে অ্যাড্রেসটা T32 T97 এই অ্যাড্রেসটা ব্যবহার করতে পারেন। ওকে, যদি 1 মিলি সেকেন্ড ডিলে দরকার। ওকে, বাট এটা খুবই 1 মিলি সেকেন্ড খুবই অল্প, তাই না? 10 মিলি সেকেন্ড, 100 মিলি সেকেন্ড। ওকে, সো এই তিন রকম টাইম ডিলে তৈরি করা যায়। ওকে, আপনি দেখা গেল আমরা যে কোনো একটা টাইমার দিয়ে আমরা সব রকম ডিলে তৈরি, মানে আমাদের ইচ্ছা মতো ডিলে তৈরি করতে পারি, বাট আপনার যখন দেখা গেল যে 1 মিলি সেকেন্ডের ডিলে তৈরি করা দরকার, তাহলে কিন্তু আপনি 10 মিলি সেকেন্ড টাইমার দিয়ে, যে 10 মিলি সেকেন্ডের এই টাইমার অ্যাড্রেস ব্যবহার করে কিন্তু পারবেন না, কারণ এর 10 থেকেই স্টার্ট হয়। ওকে, আপনার যদি 100 মিলি সেকেন্ডের আপনার যদি ধরেন 100 মিলি সেকেন্ডের টাইমার দিয়ে আপনি কিন্তু 10 মিলি সেকেন্ডের ডিলে তৈরি করতে পারবেন না। আপনি যদি 100 মিলি সেকেন্ডের এই টাইমার অ্যাড্রেসগুলো অ্যাসাইন করেন, তখন আপনি যদি মনে করেন যে না, আমি এখন 10 মিলি সেকেন্ডের কোনো কিছু টাইম ডিলে তৈরি করব, একটা 10 মিলি সেকেন্ডের একটা টাইম ডিলে দরকার, বাট আপনি এটা পারবেন না। ওকে, সো এই জন্য আলাদা আলাদা করা যায়, বাট আপনি ধরেন একটা
1 সেকেন্ডের একটা ডিলে আপনি 3টা দিয়ে করতে পারবেন। ওকে, 3টা দিয়ে করতে পারবেন। আমরা 3 রকম কিভাবে করব এই টাইমারগুলো ইউজ করে এগুলো দেখাবো। ওকে, সো একটা হচ্ছে 1 মিলি সেকেন্ড, একটা হচ্ছে 10 মিলি সেকেন্ড, একটা হচ্ছে 100 মিলি সেকেন্ড। 3 রকম টাইম ডিলে তৈরি করা যায়। ওকে, আর টাইমারের টাইপ কয় রকম? নরমালি 2 রকম, একটা হচ্ছে অন অফ টাইমার, একটা হচ্ছে রিটেনটিভ টাইমার। ওকে, এখানে আমরা যদি অ্যাড্রেসটা দেখি 1 মিলি সেকেন্ডের অ্যাড্রেসটা যদি দেখি, অন অফ টাইমারের ক্ষেত্রে অ্যাড্রেস হচ্ছে T32 T97। দুইটা টাইমারই আছে। অন অফ টাইমার কোনো কিছু অন করব, অন ডিলে মানে অন অফ বলতে অন ডিলে অফ ডিলে, ঠিক আছে। এটার জন্য T32 এবং T97। রিটেনটিভটা কি? রিটেনটিভ হচ্ছে ডাটা লস, মানে টাইমার একই কাজ, মানে এটা অন অফের একই কাজ করবে, বাট অন অফ টাইমারের ক্ষেত্রে ডাটাটা পাওয়া যায় না, পাওয়ার লস হইলে নন ভোলাটাইল বলতে পারেন। আর রিটেনটিভ যেটা, টাইমারটা যদি আপনি ইউজ করেন, ওকে, সো সেটা কি হবে, অ্যাকুমুলেটেড ডাটাটা ধরে রাখে। ওকে, সো ধরে দেখা গেল যে আপনি 5 সেকেন্ডের একটা টাইমার আপনি ইউজ করলেন, 5 সেকেন্ডের মধ্যে দেখা গেল যে 3 সেকেন্ড পরে পাওয়ার চলে গেল, সো পাওয়ার আবার আসলো। অন অফ টাইমের ক্ষেত্রে কিন্তু এই আগের 3 সেকেন্ড সে হিসাব রাখবে না, মানে ডিলিট হয়ে যায়। এটার ক্ষেত্রে, রিটেনটিভের ক্ষেত্রে আবার 3 সেকেন্ড থেকে শুরু হবে। ওকে, 3 4 5 থেকে শুরু হবে। কারণ এরকম দেখা গেল যে আপনি কোনো কিছু ফিলিং করতেছেন, কোনো বোতল ফিলিং করতেছেন, বোতলের মধ্যে বেভারেজ ফিলিং করতেছেন বা ওয়াটার ফিলিং করতেছেন ধরেন। সো আপনি যখন ওয়াটার ফিলিং করবেন তখন 3 সেকেন্ডে, ধরেন 5 সেকেন্ডে একটা টোটাল ওয়াটারটা ফিলিং হবে একটা বোতলে। সো আপনি যদি 3 সেকেন্ডে, তো সে কিন্তু 5 ভাগের 3 ভাগ কিন্তু ভর্তি করে ফেলবে, তাই না? ভর্তি করে ফেলবে। আবার যদি পাওয়ার আসার পর টাইমারটা 1 থেকে শুরু হয়, তাহলে কিন্তু আবার 5 সেকেন্ড পর্যন্ত পানি উপরায় পড়বে, তাই না? সো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই রিটেনটিভ টাইমারটা ইউজ করতে হবে, যাতে 3 সেকেন্ড যাওয়ার পর পাওয়ার চলে গেছে, সমস্যা নেই, বাই দিস টাইম সে ভরে আছে, মানে ভরে আছে 5 ভাগের 3 ভাগ। বাকি যখন আসবে, বাকি 2 সেকেন্ড কমপ্লিট করার পর 2 সেকেন্ড এই নজেলটা ওপেন থাকবে, ফলে 2 সেকেন্ড পর্যন্ত এই পানি, লিকুইড পানিটা বোতলে পড়বে, তারপরে সে আবার টাইমারটাকে অফ করে দিবে। ওকে, সো এই জন্য রিটেনটিভ টাইমারটা ইউজ করা হয়। আর 10 মিলি সেকেন্ডের জন্য, 1 মিলি সেকেন্ডের জন্য এর অ্যাড্রেস হচ্ছে, আপনি যদি 1 মিলি সেকেন্ডের টাইমার ইউজ করেন, সেক্ষেত্রে অ্যাড্রেস লিখতে হবে T32 T97। আর রিটেনটিভ টাইমারের ক্ষেত্রে সেম জিনিসটাই রিটেনটিভ আকারে যদি আপনি করেন, T0 T64। 10 মিলি সেকেন্ডের জন্য আপনি অন অফ টাইমার হচ্ছে T37 থেকে T36 পর্যন্ত, সরি T33 থেকে T36 পর্যন্ত, আর T98 থেকে T100 পর্যন্ত। এখানে কয়টা? 33 4 5 33 34 38 36, 4টা না? এখানে অন অফের জন্য আপনি 4টা ইউজ করতে পারবেন, আবার এখানে 98 99 100 এখানেও 4টা আছে, তাই না? 4টা 8টা আছে। 10 মিলি সেকেন্ডের জন্য 8টা আছে, বাট 1 মিলি সেকেন্ডের জন্য অন অফে দেখলাম 2টা ছিল অনলি। ওকে, 2টার বেশি টাইমার আপনি ইউজ করতে পারবেন না। যতগুলো অ্যাড্রেস আছে তার মানে আপনি ততগুলো টাইমার ইউজ করতে পারবেন। এখানে 8টা আছে অন অফের জন্য 10 মিলি সেকেন্ডে। আর রিটেনটিভের জন্য T1 থেকে T4 আরো 4টা, T65 থেকে T68 আরো 4টা, টোটাল 8টা আছে। রিটেনটিভের জন্য 8টা আছে, অন ডিলে অফ ডিলের জন্য 8টা আছে। সো আপনি টোটাল এখানে 8টা টাইমার ইউজ করতে পারবেন। রিটেনটিভের জন্য সর্বোচ্চ 8টা টাইমার ইউজ করতে পারবেন 10 মিলি সেকেন্ড ডিলে তৈরি করার জন্য। ওকে, 100 মিলি সেকেন্ড যেটা আমরা সবসময় ইউজ করি, 100 মিলি সেকেন্ড। 100 মিলি সেকেন্ড টাইমারের জন্য অ্যাড্রেস হচ্ছে T37 থেকে T63, তার মানে অনেকগুলো আছে না এখানে। আবার T101 থেকে T255 পর্যন্ত, দেখেন অসংখ্য টাইমার আছে এখানে, 37 থেকে 63 পর্যন্ত, আবার 101 থেকে 255 পর্যন্ত। এটা অন অফ টাইমারের ক্ষেত্রে। আর রিটেনটিভের ক্ষেত্রে T5 থেকে T31 পর্যন্ত, আবার T69 থেকে T95 পর্যন্ত। এখানে যদিও রিটেনটিভে এতগুলো নাই, কিছু কম আছে, বাট অন অফের ক্ষেত্রে 100 মিলি সেকেন্ডের জন্য অসংখ্য টাইমার আছে, তাই না? ওকে, সো টাইমার অ্যাড্রেসিংটা বোঝা গেছে। টাইমার অ্যাড্রেসিং, হ্যাঁ অবশ্যই অ্যাড্রেসগুলো আপনি যে টাইমারটা ইউজ করবেন, আপনার একটা করে অ্যাড্রেস অ্যাসাইন করে দিতে হবে না? আপনি একটা টাইমার ইউজ করেন, আপনি এখানে টাইমার অনেকগুলো ইউজ করতে পারেন, তাই তো? এখানে ধরেন, এখানে ধরেন আপনার 10 মিলি সেকেন্ডের টাইমার ইউজ করবেন, তাহলে কয়টা ইউজ করতে পারবেন সর্বোচ্চ টাইমার? 33। একটা টাইমার ইউজ করলেন 10 মিলি সেকেন্ডের জন্য, অ্যাড্রেস দিবেন কত? 33 দিতে পারেন, 34 দিতে পারেন, 35 36, যে কোনো একটা দিতে পারেন। ওকে, বা আপনি প্রথমটাই দিলেন। এখানে সর্বোচ্চ আপনি 10 মিলি সেকেন্ডের জন্য 4টা, এই 98 থেকে 97 টোটাল 8টা দিতে পারবেন। ওকে,
এগুলা অ্যাসাইন করে দিতে হবে অ্যাড্রেসটা, প্রত্যেকের একটা অ্যাড্রেস। আমরা যেরকম ইনপুট আউটপুটের জন্য অ্যাড্রেস দিছিলাম না, ইউনিক অ্যাড্রেস, যেরকম টাইমারের জন্য এগুলো হচ্ছে অ্যাড্রেস। ইনপুটের জন্য আমরা দিয়েছিলাম কি, ফিজিক্যাল ইনপুটের জন্য Q0.0, সরি I0.0, I0.1, আউটপুটের জন্য দিয়েছিলাম Q0.0, Q0.1, Q0.2, এভাবে আপনি Q0.7 পর্যন্ত, এরকম ইউনিক অ্যাড্রেস ছিল না ফিজিক্যাল ইনপুট আউটপুটের ক্ষেত্রে। এটা হচ্ছে টাইমারের ক্ষেত্রে, এগুলো কিন্তু ইন্টারনাল। ওকে, সো টাইমার তো আমি ইন্টারনালি প্রোগ্রামিং করে তৈরি করব, তাই না? সো এগুলো হচ্ছে ইন্টারনাল। ইয়েস, মিলিসেকেন্ড খুবই কম। ওকে, এখন আমরা কাউন্টার অ্যাড্রেসিং এ যাব। কাউন্টার অ্যাড্রেসিং, কাউন্টার এই পিএলসি তে অন্য টাইম দেওয়া যাবে না, মানে বুঝি নেই। আমরা টাইমিং আমরা যখন টাইমার কাউন্টার করব, প্রোগ্রামিং করব, তখন এগুলা ক্লিয়ার হবে। জাস্ট এটুকু বুঝে নেন যে এগুলা হচ্ছে অ্যাড্রেস, আমরা যখন যে টাইমারটা ইউজ করব এই অ্যাড্রেসগুলো ব্যবহার করব। ওকে, যখন যে টাইম ডিলে ইউজ করব। ওকে, কাউন্টার অ্যাড্রেসিং ইন্ডাস্ট্রিতে প্রোডাক্ট গণনার কাজে কাউন্টার ব্যবহার করা হয়। পিএলসির ইন্টারনাল কাউন্টারের মাধ্যমে আমরা সহজে এটা করতে পারি। আমরা যেটা ফিজিক্যাল কাউন্টার দেখেছিলাম, আমরা গণনা করেছিলাম কোনো কিছু, আমরা কনভেয়ারে দেখেছিলাম না, প্রোডাক্ট একটার পর একটা পাস হয়েছিল, সে কাউন্টিং করতেছিল। আমরা আলাদা একটা কাউন্টার ডিভাইস ইউজ করছিলাম, ওইটাতে ইনপুট ছিল, সেন্সর ইনপুট ছিল, সেন্সরের মাধ্যমে একটা করে সিগন্যাল যেত, পরে একটা করে সে কাউন্ট দিত, তাই না? বাট এখানে পিএলসিতে আমরা এটা প্রোগ্রামিং করে করব। এটা আমরা কোনো কিছু গণনার কাজে আমরা এটা ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা, মেশিনের স্পিড যখন বেশি হবে তখন হাই স্পিড কাউন্টার ব্যবহার করা হয়। নর্মাল স্পিড কিন্তু সে ধরতে পারে না, তাই না? এগুলো আমরা দেখেছিলাম না, যে হাই স্পিড কাউন্টার, নর্মাল স্পিড কাউন্টার দেখা গেল যে 1 সেকেন্ডের মধ্যে 20টা পালস দিল, 20টা প্রোডাক্ট সেন্সরের সামনে দিয়ে গেল। নর্মাল কাউন্টার কি করবে, সে 20টা ধরতে পারবে না, তার যদি ইয়েটা না থাকে, স্পিডটা যদি না থাকে, সেম না থাকে। ওকে, সো সেই ক্ষেত্রে এই সমস্যা সমাধানের জন্য কিছু ইনপুট পিন আছে, যে এই ইনপুট পিনগুলা অ্যাসাইন করে দেয়, ম্যানুফ্যাকচারাররা বলে দেয় যে এই ইনপুট পিনগুলাতে আপনি করে দিবেন, এই ইনপুট পিনগুলাতে আপনি হাই স্পিড কাউন্টার যেটা, ওগুলাতে আপনি হাই স্পিডে কোনো কিছু কাউন্ট করতে পারবেন। এগুলো 3টা 4টা থাকে, বেশি থাকে না। ওকে, এগুলা এই হাই স্পিড কাউন্টিং এর জন্য কোনো কিছু যদি আপনি করতে চান, হাই স্পিড কাউন্টিং বিশেষ করে আপনি এনকোডার থেকে যদি আপনি নেন, ফিডব্যাক নেন, সেক্ষেত্রে আপনি হাই স্পিড কাউন্টারে ইনপুট দিবেন। আপনি নর্মাল কাউন্টারে দিলে সে ধরতে পারবে না, হিসাবটা ধরতে পারবে না। ওকে, হাই কাউন্টারের অ্যাড্রেস কত? নর্মাল কাউন্টার যেটা C0 থেকে C255 পর্যন্ত, তার মানে টোটাল এখানে দেখা যাচ্ছে যে টোটাল 256টা কাউন্টার অ্যাড্রেস আছে, তাই না? 256টা কাউন্টার অ্যাড্রেস, তার মানে অনেক। তাহলে হাই স্পিড কাউন্টার অ্যাড্রেস কয়টা আছে? HC0 থেকে HC25 পর্যন্ত, তার মানে টোটাল 26টা হাই স্পিড কাউন্টার অ্যাড্রেস আছে। ঠিক আছে, ওকে। সো এগুলাই ছিল মোটামুটি আজকের অ্যাড্রেসিং নিয়ে আলোচনা, কাউন্টার অ্যাড্রেস। সো আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম সিপিইউ আসলে কিভাবে বুঝে কোনো ইনপুট বা আউটপুট অন আছে কিনা, সেটা আসলে সে কিভাবে বুঝে? অ্যাড্রেসের মাধ্যমে, তাই না? সে বুঝে আসলে অ্যাড্রেসের মাধ্যমে। ধরেন কোনো একটা ইনপুট অন হইলো, কোনো একটা ইনপুট অন হইলো, সে আসলে অ্যাড্রেসটাকে অন করে দেয়, অ্যাড্রেসটাকে হাই করে দেয়, এভাবে ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে সেম। ওকে, তারপর আমরা কি শিখলাম? S7200 PLC তে কিছু স্পেশাল মেমোরি বিট আছে, যেমন M0.0 থেকে M31.7 পর্যন্ত। ওকে, M0.0 থেকে M31.7 পর্যন্ত, টোটাল কয়টা ছিল? 248টা, তাই না? সো এগুলো হচ্ছে ইন্টারনাল মেমোরি বিট। ওকে, এগুলো হচ্ছে ইন্টারনাল মেমোরি বিট, আপনি ইন্টারনালি এগুলা কোনো কিছুকে অন করার জন্য এগুলা ব্যবহার করতে পারেন। ওকে, আচ্ছা, তারপরে কি দেখলাম? তারপরে আমরা দেখলাম লোকাল মেমোরি বিট, LB0 থেকে LB63 পর্যন্ত টোটাল 64টা লোকাল মেমোরি বিট আছে। এগুলা এটাও ইন্টারনালি থাকে, এই বিটগুলোতে মেমোরিগুলো সেভ হয়, কোনো ডাটা আপনি কাউন্টার টাইমার ডাটা আপনি সেভ করে রাখতে পারেন এই বিটগুলোতে। সো এইগুলা 64টা। এটা একটা সমস্যা কি ছিল? এটা ভোলাটাইল, মানে পাওয়ার যাওয়ার পরে আবার যখন নতুন করে পাওয়ার আসবে তখন এর মধ্যে ডাটা ফিরে পাওয়া যায় না, এটা জিরো হয়ে যায়, ডাটা ডিলিট হয়ে যায়, মুছে যায়। তারপরে কি দেখলাম? তারপরে আমরা দেখলাম ভেরিয়েবল মেমোরি বিট।
ভেরিয়েবল মেমোরি বিট কি? VB0 থেকে VB5119। ওকে, অনেক অসংখ্য বিট কিন্তু ভেরিয়েবল মেমোরি বিটের জন্য বরাদ্দ রেখেছে সে, প্রায় 5120টা, তাই তো? সো এই বিটগুলোর কি কাজে? সেম, এটা ডাটা ইনফরমেশন স্টোর করার জন্য ব্যবহার করা হয়, টাইমিং, কাউন্টিং, এই ডাটাগুলো স্টোর করার জন্য ব্যবহার করা হয়। বাট এটা সুবিধা হচ্ছে এটা নন ভোলাটাইল, তার মানে পাওয়ার ইন্টারাপ্ট হইলেও এর মেমোরি আসলে লস হয় না, মেমোরি আসলে লস হয় না, আবার ডাটাটা ফিরে পাওয়া যায়। ওকে, সো লোকাল মেমোরি এবং ভেরিয়েবল মেমোরি বিটের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই। ওকে ওকে, ইয়েস, রান প্রোগ্রাম টাইপ। লোকাল না, লোকাল মেমোরিতে ডাটাটা থাকে, বাট পাওয়ার গেলে এই ডাটাটা আর ফিরে পাওয়া যায় না। ওকে, ডাটা সেমই ডাটা, দুইটাই ডাটা স্টোর করে, একটার মানে একটা লোকাল মেমোরিতে পাওয়ার গেলে ডাটাটা ফিরে পাওয়া যায় না, আর লোকাল মেমোরিতে এই ডাটাটা পাওয়ার গেলেও ফিরে পাওয়া যায়। ওকে, এখানে রিটেনটিভ ডাটা আমরা যেটা টাইমারের ক্ষেত্রে দেখলাম, রিটেনটিভ যে টাইমার, যেটা আমরা রিটেনটিভ টাইমার কোনটা ছিল, যেটা ধরেন পাওয়ার যাওয়ার পরেও যে নতুন করে পাওয়ার আসলো, ধরেন টাইমার 5 সেকেন্ডের একটা টাইমার, আপনি 3 সেকেন্ড পর্যন্ত এটা টাইম কাউন্ট করলো, করার পরে পাওয়ার চলে গেলো, আবার যখন পাওয়ার আসবে রিটেনটিভের ক্ষেত্রে সে কি করে 3 থেকে 4 থেকে আবার শুরু হয়। ওকে, সো এটা হচ্ছে ভেরিয়েবল মেমোরি টাইপ। ওকে, এইভাবে। ওকে, আর কি শিখলাম? আরো দেখলাম যে স্পেশাল মেমোরি বিট, এসএম, এটিকে আমরা লাইব্রেরিও বলতে পারি। স্পেশাল মেমোরি বিট অনেকগুলা দেখেছেন আপনারা, এগুলা সচরাচর খুব কমই ইউজ হয়, দুই একটা বিট ব্যবহার করা হয় বেশি। আমরা ব্যবহার করব আমাদের প্রোগ্রামে বিভিন্ন সময়, যখন দরকার হবে তখন এগুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন যে কেন আমরা এটা ব্যবহার করছি, কি কি সুবিধা হয়। এই স্পেশাল মেমোরি বিটগুলা ব্যবহার করলে প্রোগ্রামটা আসলে ছোট হয়ে আসে। এজ এ প্রোগ্রামার হিসেবে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে প্রোগ্রামটাকে যত অপটিমাইজ করা, ছোট করা যায়, ছোট করা যায়, মানে অনেক অসংখ্য ইয়ে আছে, টেকনিক আছে প্রোগ্রাম কিভাবে ছোট করা যায়, লজিক্যাল অ্যাপ্রোচ আছে। দেখা গেল যে একটা প্রোগ্রাম, বড় প্রোগ্রাম, এটাকে আপনি কিছু লজিক খাটাই এটাকে আরো ছোট করে ফেলতে পারেন। ওকে, সো স্পেশাল মেমোরি বিটও সেম, যে আপনি ধরেন একটা ইয়া করবেন, একটা ব্লিঙ্কিং প্রজেক্ট তৈরি করবেন, বাট আপনি ব্লিঙ্কিং করবেন, বাট আপনি ব্লিঙ্কিং করার জন্য দেখা গেল যে আপনার একটা টাইমার দরকার, দুইটা টাইমার লাগবে। ওকে, বা একটা টাইমার দিয়ে করা যায়। তো একটা টাইমার লাগবে, সেটাকে অন অফ করবেন, 0.5 সেকেন্ড অন, 0.5 সেকেন্ড অন। ব্লিঙ্কিংটা দরকার, আপনি ধরেন অ্যালার্ম আসবে, অ্যালার্ম এর ক্ষেত্রে আপনি ব্লিঙ্কিং করাতে চান, বা আদার্স কোনো ডায়াগনস্টিক্স এর জন্য কোনো কিছু ব্লিঙ্কিং করাতে চান। ওকে, কোনো কিছু রিসিভ হয়েছে, সিগন্যাল রিসিভ হয়েছে, সেই জন্য আপনি প্রথমে কিছু ব্লিঙ্কিং করাতে চান। মেশিন রেডি আছে, তাহলে আপনি ব্লিঙ্কিং করাতে চান। তো এরকম ব্লিঙ্কিং অনেক কাজে দরকার লাগতে পারে, সেই ক্ষেত্রে আপনি এসএম এই মেমোরি বিটগুলোর মধ্যে সরাসরি এটা অ্যাসাইন করে দিলে অটোমেটিক্যালি ওই আউটপুটটা ব্লিঙ্কিং করবে। ঠিক আছে, 0.5 সেকেন্ড অন, 0.5 সেকেন্ড অফ, এভাবে। ওকে, তারপরে আমরা কি দেখলাম? তারপরে আমরা দেখলাম যে টাইমার অ্যাড্রেসিং। S7200 PLC তে 3 রকম টাইম ডিলে তৈরি করা যায়, একটা হচ্ছে 1 মিলি সেকেন্ড, একটা 10 মিলি সেকেন্ড, একটা 100 মিলি সেকেন্ড। সো এগুলো নিয়ে ওরিড হবেন না, এগুলো প্রত্যেকটা ইউজ করে আমরা ইয়া করব, প্রোগ্রাম তৈরি করব, প্রত্যেকটা টাইমার ইউজ করে আমরা প্রোগ্রাম তৈরি করব। ওকে, 1 মিলি সেকেন্ডের, 10 মিলি সেকেন্ড, 100 মিলি সেকেন্ড, তখন বুঝতে পারবেন যে আসলে কোনটা কি, ডিফারেন্সটা কি। ওকে, সো 3 রকম ডিলে তৈরি করা যায়, এটা মনে রাখেন যে একটা 1 মিলি সেকেন্ড, একটা 10 মিলি সেকেন্ড, একটা 100 মিলি সেকেন্ড। বাট এগুলোর কিভাবে ব্যবহার হচ্ছে, কারণ টাইমার আমরা অনেকগুলো ব্যবহার করব, এগুলো ব্যবহার দেখলে আপনি অটোমেটিক্যালি এগুলো বুঝে যাবেন যে কোনটা কখন কি ইউজ হচ্ছে। ওকে, আর তারপরে কি কাউন্টার অ্যাড্রেসিং। কাউন্টার অ্যাড্রেসিং এ কি হয়, C0 থেকে C255 পর্যন্ত কাউন্টার অ্যাড্রেসিং হয়। আপনি কাউন্টার ইউজ করতে পারেন কোনো কিছু গণনার কাজে। আপনি ওই ধরেন একটা ইনপুট থেকে আপনি কাউন্টারে একটা ইনপুট অ্যাসাইন করে দিলেন, কোনো একটা ইনপুট ধরেন I0.0 অ্যাসাইন করে দিলেন। আপনি যদি যতবার ওই ইনপুটটাতে সিগন্যাল যাবে, ভোল্টেজ যাবে, ততবার কি হবে, একটা করে কাউন্টারে কাউন্টিং ভ্যালু বাড়তে থাকবে। ওকে, সো এটা হচ্ছে কাউন্টার অ্যাড্রেসিং। ওকে, সো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? আমি অ্যাটেন্ডেন্স ফর্ম দিচ্ছি।